এক সোনালী বিকেল। সূর্যটা হেলে পড়েছে পশ্চিমে। আপনি দাঁড়িয়ে আছেন বিশাল একটি লোহার ফটকের সামনে। ওপারে পুরনো এক রাজপ্রাসাদ। প্রথমেই চোখে পড়ে ছায়ামাখা পাথরের পথ, দুপাশে ঘাস জমা মাটি, কিছু ভাঙা ফলক আর শুয়ে থাকা ইতিহাস। আপনি এগিয়ে যাচ্ছেন। দরজাগুলো বড় বড় কাঠে খোদাই করা মিহি কাজ। হালকা বাতাসেই শব্দ হয় দরজার, যেন কেউ ফিসফিস করে বলছে, এসো, আমি এখনো হারাইনি। প্রবেশ করতেই দেখবেন আয়নামহল। একদিন যেখানে রাজা বসতেন প্রজার দুঃখ শুনতে, আজ সেখানে পড়ে আছে ধুলোজমা এক টেবিল। দেয়ালে দাগ, কোনোটা ভাঙ্গা, কোনোটা ইতিহাসের সাক্ষ্য। রানীমহলের পেছনে এখনো রয়ে গেছে এক জানালা। সেখানে বসে নাকি কোনো রানী একসময় অশ্রুভেজা চোখে চাঁদ দেখতেন। কিন্তু বিশ্বাস করুন, এ রাজবাড়ি মৃত নয়, সে জেগে আছে এক নিঃশব্দ আত্মমর্যাদায়। তার পাথর চেনে অভিমান, দেয়াল জানে রাজনীতির উত্থান পতন, আর সে চাই আপনি তার গল্প শোনেন, বুঝেন, তাকে ভালোবাসেন। কারণ দিনাজপুর রাজবাড়ি কেবল স্থাপনা নয়, এ এক জাতির স্মৃতি, এক অঞ্চলের গৌরব, এক অতীতের ডাক। আমি এখন দাঁড়িয়ে আছি 1800 শতকের শেষের দিকে তৈরি রাজা রামনাথের সেই রানী পুকুর বা রানীঘাট নামে পরিচিত। আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত বললেই চলে। তো আরেক পাশে ঠাকুরবাড়ি। এখানেই বাজত ঘণ্টা, চলত পুজো। পূর্ণিমার রাতে কাঁসর ঘণ্টার ধ্বনি মিলিয়ে যেত নদীর হাওয়ায়। এখন সেখানে নীরবতা, যেন এক শুভযাত্রার অন্তিম স্তব।
আমরা রাজবাড়ির যে মন্দির দেখলাম, এখন হচ্ছে প্রাসাদের ভেতরে আমরা ঢুকবো, যে প্রাসাদের ভেতরের অংশগুলো দেখতে কেমন এবং সেই সময় রাজপ্রাসাদ প্রায় ধ্বংসপ্রাপ্ত। তো আজকে তো কতটুকু ভালো আছে সেই ভালো অংশগুলো আমরা ঘুরে ঘুরে দেখব। দিনাজপুর রাজবাড়ি বাংলাদেশের একটি ঐতিহাসিক ও স্থাপত্যিক নিদর্শন, যা দিনাজপুর শহরের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত। এটি 1500 শতকে রাজা দীনরাজ ঘোষ বা রাজা গণেশের দ্বারা প্রতিষ্ঠিত হয় বলে ধারণা করা হয়। সময়ের পরিক্রমায় রাজা প্রাণনাথ রায়ের হাতে রাজবাড়ির প্রকৃত জৌলুসের সূচনা ঘটে। তিনি ছিলেন সংস্কৃতিবান, ধার্মিক ও প্রজাহিতৈষী শাসক। তার সময়েই নির্মিত হয় বিখ্যাত কান্তজিউ মন্দির, আয়নামহল ও ঠাকুরবাড়ি। রাজবাড়ির স্থাপত্যের প্রভাব পড়ে ইউরোপীয় ও মুঘল নকশার। মার্বেল পাথরের বাঁধানো দরবার হল, রঙিন কাচের জানালা, বাগান ঘেরা প্রবেশপথ সবকিছু মিলিয়ে রাজবাড়ি হয়ে ওঠে এক সমৃদ্ধ সভ্যতার প্রতিচ্ছবি। রাজবাড়ির মোট আয়তন 16.41 একর, যেখানে রয়েছে 2টি পুকুর, বাগান, কাছারি ঘর, টেনিস কোর্ট ও কুমারদের বাসস্থান। (1806 থেকে 1951 সাল পর্যন্ত রাজবাড়িটি দিনাজপুর জেলার প্রতীক হিসাবে বিবেচিত হতো। 1951 সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর রাজবাড়ির জৌলুস কমে যায়। শেষ জমিদার জগদীশনাথ কলকাতায় 1962 সালে মৃত্যুবরণ করেন। বর্তমান রাজবাড়ির একটি অংশ ধ্বংসপ্রাপ্ত ও অবহেলিত অবস্থায় রয়েছে, তবে সামনের অংশে ধর্মীয় অনুষ্ঠান যেমন কান্তজিউ ও দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এখানে প্রতিদিন চলত সভা সমিতি, কাব্যপাঠ, নাট্যচর্চা আর সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড। রাজবাড়ির নাম অনুসারে দিনরাজপুর থেকে দিনাজপুর নামে উৎপত্তি হয়েছে। এছাড়া রাজবাড়ির পাশে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি শিশু পরিবার ও বৃদ্ধাশ্রম রয়েছে। দিনাজপুর শহর থেকে রিক্সা বা ইজি বাইকে রাজবাড়িতে যাওয়া যায়, ভাড়া প্রায় 20 থেকে 25 টাকা। কিন্তু 19 শতকে জমিদারি পতনের ছায়া নামে রাজবাড়ির আঙ্গিনায় 1951 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে সরকারি তত্ত্বাবধানে চলে আসে এই ঐতিহাসিক স্থাপনাটি। ধীরে ধীরে রাজপ্রাসাদ হারায় তার জৌলুস, বহু মহল ভেঙে পড়ে, হারিয়ে যায় রাজবৈভবের চিহ্ন। তবুও দিনাজপুর রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে, শুধু একটি পুরনো ভবন হিসাবে নয়, বরং ইতিহাসের অতল গহ্বর থেকে উঠে আসা এক প্রতিধ্বনি হিসাবে। এটি সাক্ষ্য দেয় বাংলা কিভাবে সামন্ততান্ত্রিক শাসন থেকে ব্রিটিশ উপনিবেশন হয়ে স্বাধীনতা লাভ করেছে। এটি স্মরণ করিয়ে দেয় এক সময়ের ঐশ্বর্য, প্রজাবান্ধব রাজনীতি ও সৃজনশীলতার মহিমা। দিনাজপুর রাজবাড়ি তাই আজও শুধু প্রাচীন ইট পাথরের স্তূপ নয়, এটি ইতিহাসের প্রাণশক্তি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে তা অবশ্যই জানাবেন, আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমাদের আরও অসাধারণ সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড দেওয়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি আর আনন্দময় হোক আপনার জীবনের প্রতিটা মুহূর্ত। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।